আতিকুর ইসলাম বিরক্ত হয় খানিক। সবসময় একই ঘ্যানর ঘ্যানর। তিনি বিরক্তিকর সুরে বলল, আনবো বললেই তো আনা হয় না। মেয়ের জামাই আনতে যাব, শুধু মিষ্টি নিয়ে গেলে মান সম্মান থাকবে? এখানে এনে 2-3 দিন রাখতে হবে না? যেমন তেমন খাবার দেওয়া যাবে? মুখে রুজবে জামাইয়ের? তাছাড়া জামাইকে খালি হাতে পাঠিয়ে দেব? কিছু দিতে হবে না? ওদের পরিবারের প্রত্যেককেই দিতে হবে। বড় ঘরের ওরা, যেন তেন উপহার দেওয়া কেমন দেখাবে? আমার বড় জামাই লতাকেও আনতে হবে ওদের সাথে। শোনো লাবণী, রাজার ভাণ্ডার নেই আমার, সরকারের কামলা খাটি, যা পাই তাতে নিজেদেরই টেনে টুনে চলতে হয়। আনবো বলেছি আনবো, মাস শেষের দিকে হাতে একটা কানাকড়িও নেই। কিভাবে চলছে আমি জানি, মাস শেষে বেতন পেলে আনবো ওদের। আর জ্ঞান জ্ঞান করবে না, আমার দায়িত্ব আমি ভুলিনি। বলেই লুঙ্গির কোনা হাতে পুরে বেরিয়ে গেল বাড়ি থেকে। হাতে শুধু 500 টাকা আছে। এ মাস শেষ হতে 2 দিন বাকি এখনো। 2 দিনে 500 টাকায় চলবে? চলবে না, চালাতে হবে। সংসার জীবন যত সহজ আমরা ভাবি, আদতে সেটা নয়। পুরোটাই ঝামেলায় ভরপুর। একটা ফুরতে না ফুরোতেই আরেকটা শুরু। টাকা পয়সার সমস্যা যার আছে সেই বোঝে সংসার চালানোটা কতটা কষ্টের ব্যাপার। যার রাজার হাল আছে সে সুখে থাকলেও যে রাজার রাজত্বে কাজ করে খায় সে বোঝে টাকার মূল্য। মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে। আসমা বেগম রূপকে কোলে নিয়ে ঘুরছে। ছেলেটা কাঁদছে মামা বলে। মায়ের কাছে যাবে সে, কিছুতেই ভুলিয়ে রাখা যাচ্ছে না। রবি ব্যাংকে, আরিয়ানটাও নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে বোধহয়। আনিকাকে সঙ্গে করে নিয়ে গেছে। বাড়িতে সে পাতা, ভোর ও মিনু। আভারিকে সে বাজারে পাঠিয়েছে। মিনু ও পাতাকে দেখতে পায় না। বড় বউ মিনু বলে কয়েকবার ডাক দিলেও কোনো সাড়া শব্দ পেল না তাদের। তিনি বিরক্ত হয়ে ঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ কান্নার আওয়াজে পা থেমে যায়। কে কাঁদছে? একটু এগিয়ে যেতেই পরিষ্কার হয়, এ তো ভোর। কাঁদছে কেন? তাও এভাবে চিল্লিয়ে হাউমাউ করে। তিনি ভোর ভোর বলে ডেকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে অরুণের ঘরে ঢুকে দেখে ভোর বিছানায় বসে কাঁদছে, সাথে আম্মু আম্মু বলে জোরে জোরে ডাকছে। পাতাকে কোথাও দেখতে পেল না। তিনি এগিয়ে গিয়ে রূপকে বসিয়ে দিল খাটে। ভোরের কান্না দেখে ছোট রূপের কান্না থেমে গেছে। পিটপিট করে তাকিয়ে দেখছে সব। ভোর আসমা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ও দাদি, আম্মু, আম্মু। কান্নার দরুন বলতেই পারে না। আসমা বেগম চিন্তিত হয়। কি হয়েছে ভোর? তোমার আম্মু গার্ডেনে বোধ হয়, কেঁদো না, বলো দাদিকে। ভোর বলতে চায়, কিন্তু আম্মু বলার পর গলা দিয়ে আর শব্দ বের হয় না। আসমা বেগম মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বলে। এরই মধ্যে পাতা দৌড়ে ঘরে প্রবেশ করে। আসমা বেগমকে জড়িয়ে থাকা ক্রন্দনরত ভোরকে দেখে বুকটা ধক করে ওঠে। ওভাবে কাঁদছে কেন ছেলেটা? ভোর পাতাকে দেখে আসমা বেগমকে ছেড়ে আম্মু বলে দুহাত বাড়িয়ে দেয়। পাতা তড়িৎ গতিতে বুকে টেনে নিয়ে মাথায় চুমুখে আদুরে গলায় বলল, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? বলো, বলো আমাকে। ভোর কাঁদতেই থাকে। পাতা তার পিঠে মাথায় হাত বুলিয়ে বলল, আম্মুকে বলবে না? বাবা হয়েছে, কত কাঁদবে, কেঁদো না। বলেই চোখ মুখ শাড়ির আঁচলে মুছে নাকটাও মুছে দিল। কপালে গালে ছোট ছোট চুমু দিয়ে আদুরে গলায় শান্ত করলো। ভোর শান্ত হয়ে পাতার বুকে মাথা রেখে ফোপাচ্ছে। পাতা সময় নেয়। ভোর পুরোপুরি শান্ত হয়ে গেল। সে একটা খুবই বাজে স্বপ্ন দেখেছে, খুবই বাজে। সে মেরির পেন্সিল ভেঙে ফেলেছিল, তাই মেরি তার আম্মু আব্বুকে ডেকে আনে। তারা ভোরকে অনেক বকে। তার আম্মু এগিয়ে আসলে মেরি আম্মুর পেটে ভাঙা পেন্সিলটা ঢুকিয়ে দেয়। তার আম্মু আস্তে করে ঘুমিয়ে পড়ে, আর কথা বলে না। মেরি, তাহসান, টয়া, রবিন সহ সকলে হাসতে হাসতে বলে, তোর মা চলে গেছে ভোর। ভাবতেই ভোর আবার ফুপিয়ে ওঠে। পাতা ভোরকে আগলে নিয়ে আদর করে বলল, কি হয়েছে বাবা, বাজে স্বপ্ন দেখেছো? ভোরের চোখ জোড়া আবারও ভরে ওঠে। না, তুমি কোথাও চলে গিয়েছিলে আম্মু? আমি তোমাকে কত খুঁজছিলাম। এই গার্ডেনে ছিলাম, মিনু আপা আর আমি। ওই তো মিনু আপা। মিনু ঘরে ঢুকে ভোরের মাথায় হাত বুলিয়ে বলল। ভোর বাবা কাঁদে কেন? ভোর কিছু বলে না, শক্ত করে পাতাকে জড়িয়ে রাখে। আসমা বেগম গম্ভীর গলায় পাতাকে বলল, বড় বউ, ছেলেটাকে এভাবে রেখে কোন কাজ উদ্ধার করতে গিয়েছিলে শুনি? কেঁদে কেঁদে দম বন্ধ হবার জোগাড়, খেয়াল রাখতে জানো না? আসলে মাও ঘুমিয়েছিল, তাই এই বাগানে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আর হবে না। রূপ ধীরে ধীরে এগিয়ে এসে ভোরের গা ধরে উঠে দাঁড়ালো। পাতার দিকে হাত বাড়িয়ে ডাকে, মা, আম্মা। সবাই তার দিকে চায়। পাতা এক হাতে তাকে ধরে, পড়ে না যায়। ভোর আর চোখে সেটা দেখে ঝটকা মেরে সরিয়ে নেয়। রূপ বিছানায় বসে পড়ল হাসতে হাসতে। সাথে সবাই হাসে। ভোরের ঠোঁটের আগায়ও হাসি ফুটে উঠতে চায়, কিন্তু রূপের আবার পাতাকে মা আম্মা ডাকায় হাসি বন্ধ হয়ে যায়। পাতার গলা জড়িয়ে গম্ভীর গলায় বলল, আমার আম্মু, তোমার না, তোমার আম্মুর কাছে যাও। রূপ তার কথা শুনে কেঁদে উঠল পুনরায়।
আসমা বেগম তাকে কোলে তুলে নেয়। রূপ হাত পা ছুটতে থাকে, পাতার দিকে চেয়ে মা আম্মা বলে কাঁদতে থাকে, হাত বাড়িয়ে দেয় তার কাছে যাবে। ভোর চোখ রাঙায় তাকে। পাতা রূপকে নিতে চাইলে ভোর কিছু বলে না। পাতাকে ছেড়ে কমফোর্ট দিয়ে আপাদমস্তক ঢেকে শুয়ে পড়ল। মিনু ডাকে শুনে না, পাতা আসমা বেগম ডাকে তবুও শুনে না। এদিকে রূপ কাঁদছে। আসমা বেগম রূপকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, কি হিংসুটে ছেলে তুমি ভোর। রূপ তোমার ভাই হয়, এমন করলে রূপ তোমাকে ভাই বলে ডাকবে না। না ডাকলো তারও ভাই হবে, সে ডাকবে ভোরকে ভাই বলে। ভেবেই ভোর কমফোর্ট সরিয়ে উকি দেয়। মিনু তার কাণ্ড দেখে হাসে। পাতা কপালে ভাঁজ ফেলে ছোট ছোট করে চায়। ভোর গাল ফুলিয়ে বলল, আমার আম্মুকে ও কেন মা বলবে? বললে ওর ওই একটা দাঁত ফেলে দেব। পাতা হেসে দিল। পুরো বাবার কার্বন কপি এ ছেলে, বাবার মতোই হবে হয়তো বড় হয়ে, যেন ছোট্ট অরুণ সরকার। পাতা বিছানায় বসে ভোরের গাল টেনে দেয়। ভোর মিষ্টি করে হেসে পাতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। লাভস ইউ সো মাচ আম্মু। পাতা হাসে। অরুণ সরকারের মতো কপি করে গম্ভীর গলায় বলল, মিঠু বাবা। মিনু ও ভোর খিলখিলিয়ে হেসে উঠল। তার বলার ভঙ্গিমা দেখে পাতা নিজেও হাসল। শুনশান নীরবতা বিরাজ করছে রুম জুড়ে। কোনো সারা শব্দ নেই, শুধু ঘূর্ণায়মান ঘড়ির কাঁটা টিকটিক শব্দ। রাতের পোকার ডাক শোনা যায়। ঘুটঘুটে অন্ধকারে পূর্ণ চাঁদের ম্লান আলো ছড়িয়ে পড়েছে সর্বস্ব। বাদুরের পাখা ঝাপটানোর ক্ষীণ আওয়াজ ভেসে আসছে মাঝে মাঝে। পাতা নিজ ঘরে ভোরের পাশ ঘেঁষে বসে খাতা দেখছে। বিড়াল শাবকটি খাতার উপর শুয়ে পাতাকে পর্যবেক্ষণ করছে। তাকে ছেড়ে দিয়েছে, বকছে না, কাছে ঘেঁষতে দিয়েছে। এতেই যেন সে অবাক। ভোর হাঁ করে ঘুমিয়ে। ঘরে আর কেউ নেই। ভয়ে পাতার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঘরে সে, ভোর আর এই হতচ্ছাড়া বিড়াল। এদিকে রাত 11টা পেরিয়ে গেছে। লোকটা এখনো আসছে না কেন? তখন তো বলেছিল তাকে হেল্প করবে খাতা দেখতে। তাই পাতা ধীরে ধীরে কয়েকখানা খাতা দেখে অরুণ সরকারের প্রহর গুনছিল। অথচ লোকটা ধোঁকা দিল। এখনো খবর নেই। এখন এতগুলো খাতা কিভাবে দেখবে সে? খাতার দিকে তাকিয়ে তার কান্না ও ঘুম একসাথে আসছে। কেন যে আলসেমি করে খাতা দেখলো না? গত 1 বছরে তার সাথে এমনই হয়েছে। খাতা সাবমিট করার আগের দিন লতা আপু লবু ভাইকে অনুরোধ করে খাতা দেখে দিতে বলতো। তারা পাতাকে বুকে ঝোঁকে খাতা দেখে দিত। মাও সাহায্য করত। এখন তো তারা নেই। কে উদ্ধার করবে পাতাকে? ওই নাকুচু ম্যানারলেস লোক, যার কিনা খবরও নেই। ফোন দিয়েছিল, সে বলে কিনা বিজি আছি, পরে কল করছি। রাগে দুঃখে পাতা নিজেই খাতা দেখতে বসেছে। 11:30 বাজে। অনেকগুলো খাতাই দেখেছে পাতা। ক্লাস 4, 5, 2 এদের গুলো দেখা শেষে নাম্বার তোলাও হয়ে গেছে। শুধু নার্সারি মানে ভোরদের খাতা দেখা বাদ আছে। এগুলো জলদি হয়ে যাবে। শুধু একটা শীট, তাতেই কোশ্চেন, তাতেই অ্যান্সার। পাতার কাদো কাদো মুখশ্রীতে খানিকটা খুশির দেখা মিলে। একটা খাতা দেখা হলেই হঠাৎ দরজা খোলার শব্দ হয়। পাতা ভয়ে কেঁপে উঠল। হাত থেকে লম্বা বলপেন পড়ে যায়। অরুণ সরকারকে ঢুকতে দেখে জানে পানি ফিরে পায়। বুকে থুতু দিয়ে পুনরায় খাতা দেখায় মনোযোগ দিল। কথা বলবে না লোকটার সাথে। অরুণ স্বভাবসুলভ ঘরে ঢুকে ব্লেজার, কোটি, টাই, শু মুজো খুলে ছুটতে থাকে। শার্টটাও খুলে ছুঁড়ে বলল, উফ, আজ সারাটা দিন ব্যস্ততা কেটেছে। কলেজাটা ঘুমিয়েছে? বলেই নিজের কাজে মনোনিবেশ দিল। অরুণ ঘাড় ফিরিয়ে পাতার দিকে চায়। গাল ফুলিয়ে খাতা দেখছে। অরুণ ব্যস্ত মস্তিষ্কে উদয় হয় পাতাবাহারের খাতা দেখার জন্যে। সে হেল্প করবে বলেছিল। মেয়েটা নিশ্চয়ই অপেক্ষায় ছিল। অরুণ বিছানায় বসে বলল, অনেক ব্যস্ত ছিলাম অফিসে, চাইলেও আসতে পারছিলাম না। বুঝতে পেরেছি। অরুণের মনটা খারাপ হয়ে যায়। মেয়েটা অভিমান করে বসে আছে, কিন্তু সত্যিই তার কিছু করার ছিল না। গয়না ডেলিভারি নিয়ে গন্ডগোল বেঁধেছিল, এখনও সলিউশন হয়নি। ব্যাপারটা পুলিশ অবধি করিয়েছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে। শরীরটা চলছে না তার, অনেকটাই ক্লান্ত সে। খিদেই পেট চুচু করছে। সে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়, গোসল করে বেরিয়ে আসে। মাথায় তোয়ালে চালাতে চালাতে পাতার উদ্দেশ্যে বলে, খেয়েছো? পাতা মাথা উঁচিয়ে চায়। সবার সাথেই। ও আচ্ছা। বলেই ঘর থেকে বেরিয়ে যায় মলিন মুখে। আকুপাকু মনটা কোথাও একটু ভেবেছিল কেউ তার অপেক্ষায় আছে না খেয়ে। কিচেনে ঢুকে ফ্রিজ থেকে রুটি ভাজি বের করে ওভেনে দিল। চুলা জ্বালিয়ে একটাতে দুধ গরম ও অন্যটায় কড়াই বসিয়ে তেল দিল। একটা ডিম বের করে অল্প লবণ দিয়ে পোচ করে নিল। প্লেটে রুটি ডিম ভাজি নিয়ে ক্যাবিনেটের উপর বসলো। রুটি ছিঁড়ে যেই না মুখে তুলবে কেউ ডাকলো। অরুণ খানিকটা হেসে অল্প রুটি ও ডিম ছিঁড়ে ক্যাবিনেটের উপর রেখে বলল, খাও পাতাবাহার, আজ তুমি আর আমি ডিনার করবো একসাথে। বিড়াল শাবকটি মিউ মিউ করে অরুণের ঘা ঘেঁষে বসে রুটি ডিমের টুকরো শুকে চাটতে লাগলো। অরুণ মলিন হাসে। বিড়ালটার সাথে টুকটাক কথা বলে খাওয়া শেষ করলো। এটো প্লেট ধুয়ে রেখে দিল। একটা গ্লাসে গরম দুধ ঢেলে ঢকঢক করে খেয়ে নিল পুরোটা। গ্লাসটা আবার ভরে কিচেনের লাইট অফ করে চলে গেল নিজের ঘরে।
পাতাকে আগের মতোই কাজ করতে দেখে দুধের গ্লাসটা বাড়িয়ে বলল। দুধটুকু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, বাকিটুকু আমি করে দিচ্ছি। পাতা অরুণের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। বলেছেন এই অনেক, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনাকে ক্লান্ত লাগছে। অরুণের মেজাজ বিগড়ে যায়, থমকে বলল, চুপচাপ দুধটুকু খেয়ে ঘুমিয়ে নাও, আর একবার যেন বলতে না হয় মেজাজ ঠিক নেই কিন্তু। পাতা মুখ গোমরা করে চায়। একে তো কথা দিয়ে কথা রাখেনি, সরিটাও বলল না, তার উপর ঝাড়ি দিচ্ছে। পাতা দুধটুকু এক ঢোকে গিলে নিল, খালি গ্লাস অরুণের দিকে বাড়িয়ে অমনি শুয়ে পড়ল কমফোর্টার জড়িয়ে। অরুণ খাতাগুলো একে একে নিয়ে সোফায় বসলো। পাতা শুয়ে থেকে অরুণের উদ্দেশ্যে বলল। অরুণ শীটটা হাতে নেয়, শুধু রোল লেখা আছে। সে টেবিলের উপর পা তুলে বসে চোখে চশমা পরে লাল বল পেন হাতে নিয়ে শুরু করে দিল খাতা। ধীরে ধীরে মনোযোগ সহকারে খাতাগুলো দেখে নাম্বার কালেক্ট করে শীটে বসিয়ে দিল। সব খাতার ভিড়ে ছেলের খাতাটাও চলে আসলো। অরুণ ভালো করে সবটা দেখলো। ভাঙা ভাঙা হাতে ভালোই লিখেছে, শুধু রাইমসটা লিখেনি। অরুণ আর সব খাতাগুলোর মতোই ছেলের খাতাটাও দেখলো, নাম্বার দিল। 50-এর ভিতর 39 পেয়েছে সে, যেখানে অধিকাংশ ছেলে মেয়ে 50, 49, 45-এর নিচে খুব একটা কেউ নেই, হাতে গোনা কয়েকজন। অরুণ সবগুলো খাতা ধৈর্য সহকারে দেখলো, সিরিয়াল মোতাবেক গুছিয়ে বেঁধে নিল। শীটটা তার উপরেই রাখলো। বারবার হামি উঠছে তার, ঘুমে চোখ ছোট ছোট হয়ে এসেছে, মাথাটাও বেশ ধরছে। অরুণ টাফনিল খেয়ে নিল। ওয়াশরুম থেকে ফিরে ঘড়ির দিকে চাইলো, প্রায় 1টার ঘড়ি। অরুণ টি শার্ট খুলে ঢিল ছুঁড়ে বিছানায় যায়। ছেলের কপালে গালে চুমু দিয়ে দুজনের মাঝখানে গায়ে লিয়ে দিল। কমফোর্টার নেই একটারও শরীরে। অরুণ কমফোর্টার গায়ে দেওয়ার সময় খেয়াল করলো পাতার পরনের শাড়ি। মেয়েটা শাড়ি পরে ঘুমিয়ে পড়েছে, আর শাড়ির অবস্থাও শোচনীয়। মেলিকায়া উকিঝুঁকি দিচ্ছে, আঁচলের জায়গায় নেই। অরুণ নজর সরায় না, নিজ নিজ মনের অবাধ্য বেহায়া ইচ্ছেটাকে অপূর্ণ রাখে। এত কষ্ট করে ক্লান্ত শরীরে এতগুলো কাজ করে দিয়েছে, এইটুকু পরিশ্রম তার ন্যায্য পাওনা। আর অরুণ সরকার তার পাওনা আদায় করে নিতে জানে। অরুণ লাইট অফ করে দিয়ে ঘুমন্ত পাতার দিকে ঝুঁকে আসে, কপালে গালে চুমু দিয়ে গলায় নামলো। অবাধ্য বেয়া হাত উদর জুড়ে খেলা করে। পাতা ঘুমের ঘোরে কেঁপে কেঁপে উঠল। ঘুমের ঘোর কাটতে নিলে অরুণ থেমে যায়, পিঠে হাত গলিয়ে উঁচুতে তুলে গলায় বেশ খানিকটা নিচে দন্তপাটি বসিয়ে সরে আসে। ছেলের দিকে ফিরে শয্যায় শায়িত হয়, মিনিটের মাঝে ঘুমে তলিয়ে যায়। পাতা পিটপিট করে চোখ জোড়া অল্প খুলে কমফোর্টার নিজেকে জড়িয়ে সাথে সাথে ঘুমে কাতর হয়ে পড়ে। পাতার চোখ বুজে যায়, ঘুমের অতল সমুদ্রে হাবুডুবু খেতে থাকে। আর বিড়াল শাবকটি টি টেবিলের খাতার বান্ডিলের উপর দাঁড়িয়ে একটু আগের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী সে। সকালবেলা সূর্যিমামা উকি দিয়ে নিজের স্বরূপ প্রকাশ করতে ব্যস্ত। ভোর রাতে ধুমসে বৃষ্টি হয়েছে, একেবারে মুষলধারায় ঝমঝমিয়ে। রাস্তাঘাট গাছপালা সব বৃষ্টির পানিতে ভিজে আছে, জায়গায় জায়গায় পানি জমে আছে। সূর্যের আলোয় সেই পানি ঝলকে উঠছে। গাছের পাতার উপর বৃষ্টির ছিটেফোঁটে সেই আলো পড়ে যেন রামধনুর দ্যুতি ছড়িয়ে দিচ্ছে। পাখির কিচিরমিচির কলতানে মুখরিত বৃষ্টি ভেজা সকাল, সাথে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক। সরকার বাড়ির পুকুর থেকে ভেসে আসছে সে ব্যাঙের ডাক। পাতার ঘুমটা ভেঙে যায়, আস্তে ধীরে চোখ খুলে হামি তুলে, তারপর শান্ত হয়ে শূন্যে চেয়ে থাকে। ব্যাপারটা কি? আজ নাকুচু ম্যানারলেস লোকটা ডাকার আগে ঘুম ভেঙে গেল। লোকটা কি এখনো ফেরেনি? ভাবনার মাঝে খেয়াল হয় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে একটু একটু। কেন? পেটের উপর ভারী কিছু অনুভব হয়। ভাবনাতে গা কেঁপে ওঠে, মন মস্তিষ্ক ঠাহর করতে পারে কিছু, বক্ষস্থল ধক করে ওঠে। লোকটা তার পাশেই ঘুমিয়ে আছে, আর তার একটা হাত পাতার উদরে, বৃদ্ধাঙ্গুল নাভিকুণ্ডে, বাকি আঙ্গুল পাতার কান ও কপল জোড়া গরম হয়ে ওঠে। এসি রুমের ঠান্ডা পরিবেশেও পাতার মরুভূমির রূপ গরম লাগে। পাতা আস্তে ধীরে হাতটা সরিয়ে দিল, কমফোর্টার সরিয়ে ঝটপট উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। গিয়েই হাঁপাতে থাকে। লোকটা তো আচ্ছা বজ্জাত। পাতা ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে, গায়ে এলোমেলো শাড়ি, সাথে এলোমেলো চুল। সে প্রত্যেকবার চুল ঝুটি করে ঘুমায়, অথচ সকালে উঠে চুল খোলা থাকে। পাতা জানে এটা ওই নাকুচু ম্যানারলেস বজ্জাত লোকটার কাজ। পাতার অধর জুড়ে লজ্জালু হাসি, কপল জোড়া গরম হয়ে লালিমায় ছেয়ে আছে। আশ্চর্য! পাতু, তুই ব্লাশ করছিস? বলেই ঢং করে দুহাতে মুখ ঢাকে। আঙ্গুলের ফাঁকে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, হাত সরিয়ে আঁচল ফেলে দিয়ে নিজেকে দেখতে থাকে। হঠাৎ নজরে আসে গলার বেশ খানিকটা নিচে কিছু দাগ। পাতা ব্লাউজের গলাটা টেনে আরেকটু নিচে নামায়, বেশ কিছু জায়গায় নীলচে কালশিটে দাগ, আগে তো ছিল না। পাতা আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয়, হালকা ব্যথাও করছে, মনে হচ্ছে কামড়ের দাগ। কে কামড় দিল? পাতার আঁখি যুগলের আকার বড় হয় ধীরে ধীরে। ভোর পিটপিট করে চোখ খুলে, দুই হাতে চোখ ডলতে থাকে। হঠাৎ বাবার কথা মনে পড়ায়, আশেপাশে তাকায়। আব্বু কোথায়?
আসেনি রাতে, ভাবতেই কান্না পায়। সে উঠে বসলে দেখতে পায় বাবা ঘুমিয়ে আছে। ভোরের মুখে হাসি ফুটে উঠল। সে বাবাকে সোজা করে শুইয়ে দিয়ে পেটের উপর বসলো, গালে হাত বুলিয়ে মিষ্টি করে ডাকলো। অরুণ ঘুমের ঘোরেই বলে। ভোর হেসে বাবার ঠোঁটে চুমু খায়, গালে কপালে চুমু দিয়ে নাকে শক্ত করে কামড় বসিয়ে দেয়। অরুণ মুখশ্রী বিকৃত করে চোখ খুলে ভোর খিলখিলিয়ে হেসে উঠল। সেই প্রাণখোলা মিষ্টি হাসির ফোয়ারা অরুণ শান্ত চোখে দেখে। ইস, আজকের সকালটা এত মিষ্টি কেন? অরুণ ভোরকে বুকে টেনে গালে মুখে আদর করে পেটে দাড়িযুক্ত মুখ ঘষে দেয়। ভোর কুকড়ে যায়, সাথে হেসে কুটি কুটি। অরুণ থামে, বালিশে মাথা এলিয়ে দিল। মাথাটা বেশ ধরেছে, যন্ত্রণায় ছিঁড়ে যাবার উপক্রম। সে ফজর ওয়াক্তে উঠেছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল দেখে বাড়িতেই নামাজ পড়ে গা এলিয়ে দিয়েছিল। ভোর বাবার মুখের সামনে মুখ এনে জিজ্ঞাসা করলো, আব্বু তুমি কখন এসেছ? রাতেই কলিজা, কাজ ছিল অনেক, তাই দেরি হয়েছে। আব্বু তোমার মাথা ব্যথা করছে? বাবার কপালে হাত রেখে বলল ভোর। বাবার হাতে দেরি করে ফিরলেই তার মাথা ব্যথা করে, চোখ মুখ ফুলে যায়। অরুণ মাথা নাড়ল। ভোর বাবার কপালে বেশ কয়েকটা চুমু দিল। বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর রাখা মুভ এনে হাতের আঙ্গুলে অল্প নিল। অরুণের কপালে ভালোভাবে লাগিয়ে ম্যাসেজ করতে শুরু করলো ছোট হাত জোড়ার সাহায্যে। অরুণের চোখ ছলছল করলো কি খানিকটা। অরুণ চোখ বুজে ছেলের আদর মাখা যত্নটা লুফে নিল প্রতিবারের মতো। ভোর চিন্তিত মুখে কপালে মেসেজ করে, আব্বুর নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। ভোর হুজুরের শেখানো সূরা ফাতিহা পাঠ করে অরুণের কপালে ফু দিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ তুমি আব্বুর মাথা ব্যথা জলদি সারিয়ে দাও। অরুণের মুখে হাসি ফুটে ওঠে। চোখ খুললেই কার্নিশ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। ভোর সেটা দেখে কাঁদো কাঁদো গলায় বাবার বাহু টেনে বলল, আব্বু অনেক কষ্ট হচ্ছে, তুমি এখনই ডাক্তার দাদুর কাছে চলো চলো। বলেই নাক টানে। এক্ষুনি কেঁদে দেবে। অরুণ উঠে বসে, ছোট হাত জোড়ায় বেশ কয়েকটা চুমু খায়। ছেলেকে কোলে বসিয়ে গালে ঠোঁট চেপে বলল, আমার কলিজা মানিক সোনা মাসাজ করে দিল, সুরা পরে দোয়া করলো। এখন ব্যথা থাকবে? একদম গায়েব হয়ে গেছে। মিথ্যা বলছো না তো? একদম না মানিক। এরই মধ্যে পাতা বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। অরুণকে দেখে গলাটা শুকিয়ে গেল যেন। কান ও গাল দিয়ে গরম ধোয়া বের হচ্ছে মনে হয়। অরুণের হাতের দিকে তাকিয়ে ঢোক গিলে, তবে বাবা ছেলেকে ভাবে বসে থাকতে দেখে আমতা আমতা করে বলল, কি হয়েছে? ভোর কিছু বলে না, বাবার গলা জড়িয়ে চুপটি করে থাকে। অরুণ গম্ভীর গলায় বলল, কি হবে? পাতার আচ্ছা ভালো মুডটাই টুস করে ফ্লোরে পড়ে গড়াগড়ি খায়। শালার জামায় মুখে একটু রসকস নেই, এভাবে কেউ কথা বলে মনে হয় ঝাড়ি দিচ্ছে। পাতা গাল ফুলিয়ে ভোরকে উদ্দেশ্য করে বলল, ভোর আসো, ব্রাশ করিয়ে দিই, স্কুল যেতে হবে তো, 8:30 বাজে। অরুণ ভোরকে নামিয়ে দিল। 8:30 বেজে গেছে। সে তড়িঘড়ি করে টি শার্ট গায়ে জড়িয়ে রুমের বাইরে পা বাড়ায়। আরিয়ানের সাথে কথা বলতে হবে, সাথে অফিসেও যেতে হবে জলদি। ভোর পাতার কাছে যায়, আর পাতার ফুলো গাল আরেকটু ফুলে যায়। ড্রয়িং রুমে বসে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন আসমা বেগম। আরিয়ান ছেলের মুখে ফিডার দিয়ে নিজেও চোখ বুলাচ্ছে খবরের কাগজে। রুবি ঘরে আনিকাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকছে। মিনু সকালের রান্নায় ব্যস্ত। আভারি বাগানে, আজ মালি এসেছে বাগান পরিচর্যা করতে, তাকেই সাহায্য করছে। অরুণ ড্রয়িং রুমে এসে আরিয়ানের পাশে বসে রূপকে কোলে নিল। আরিয়ানের হাত থেকে ফিডার নিয়ে ভালো মতো মুখে পুরে দিল। রূপ ফোকলা দাঁতে হেসে ফিডার টানতে লাগলো। আরিয়ান যেন মুক্ত স্বাধীন। বাচ্চা বউ লালন পালন করা এতটা কষ্টের, আগে জানলে চিরকুমার থেকে যেত। কোনো কিছুতেই শান্তি নেই। অরুণ সময় নেয় না, আরিয়ানকে বলল, একটা ঝামেলায় পড়েছি, তোর ফেভারসেই। আরিয়ান ভ্রু উঁচিয়ে তাকায়। ও তাই তো বলি, তুই আজ হঠাৎ সকাল সকাল আমাদের আড্ডায়। এমনভাবে বলছি যেন বসি না তোদের সাথে। সে বাদ দে, সময় নেই আমার, ঝামেলায় আছি। সাহায্য করবি? করবি কিনা সেটা বল, নইলে আমারও অ্যাডভোকেটের অভাব নেই। আরিয়ান গম্ভীর মুখে বলল, তুই সৎ ভাবতে পারিস, আমি আপনই ভাবি। অরুণ গম্ভীর মুখে বলল, সত্য, সেটা তো তুই কথা কথা মনে করে দিস, এখনো সেটাই করলি। ঝামেলা কি সেটা বল। মারামারি? না, নতুন ক্লায়েন্ট, নাম আশরাফুল আলম, উত্তরে বড় শোরুম আছে জুয়েলারি। বেশ কিছু কালেকশন অর্ডার করেছিল, আমি সব কিছু পরে করে ডেলিভারি করেছি তামিমকে দিয়ে। কাল দুপুরে ডেলিভারি দিয়েছে, সব ঠিকঠাক। বিকেলে হঠাৎ ফোন করে বললো 4 জোড়া ইয়াররিং নকল। এই নিয়ে অনেক কাহিনী। আমি গিয়ে দেখি রিংগুলোর ডিজাইন একই, শুধু ওগুলো নকল। সবাই তামিমের দিকে আঙুল তুলেছে। বেচারা কে দিয়ে হেরকার অবস্থা। তামিম বলেছে এসবের কিছুই জানে না, যেমন আমি দিয়েছি তেমনই ডেলিভারি করেছি। আর আজকে সে নতুন ডেলিভারি দিচ্ছে, 10 বছর হবে কাজ করে, বিশ্বস্তই। আমি দেখলাম যা হবার হয়েছে, মিস্টার আলমের সঙ্গে কথা বলে এক্সচেঞ্জ করে মিটম্যাট করে নিব। লস গেলে কি করার। কিন্তু লোকটার আরেক জেদ, সে মিটম্যাটে আসবে না। তার কোন শালা নাকি কমিশনার, কেস করবে কোম্পানির নামে, হুমকিও দিয়েছে। ওর হুমকিতে আমি অরুণ সরকার ভয় পাই না, বাট ইমেজের একটা ব্যাপার আছে।
এত বছরের ব্যবসা সবাই যেন চোরে তখন না লাগায়। আরিয়ান সব মনোযোগ দিয়ে শোনে। আসমা বেগম খবরের কাগজ রেখে ওদের দিকে চেয়ে চিন্তিত ভঙ্গিতে। ততক্ষণে রুবিও আলোচনায় হাজির। আরিয়ান কপালে ভাঁজ ফেলে বলল, আই থিঙ্ক তামিম ইনোসেন্ট। এত বছর ধরে কাজ করে কখনো এদিক সেদিক হয়নি। আর যেখানে এটা নর্মাল ব্যাপার, যে কোনো এদিক সেদিক হলেই তামিমের ওপর আঙ্গুল উঠবে। সো সে এরকম বোকামি করবে না। আর নকল গহনা বানানোর জন্য ডিজাইন জানতে হবে। মনে হচ্ছে সামথিং ইজ ফিসি। মিস্টার আলম ফাঁসানোর জন্য এমন করেনি তো? হতেও পারে ওর সাথে আমাদের কোম্পানির কোনো লিঙ্ক। অরুণ চিন্তায় পড়ে। অপদার্থ মনে হচ্ছে না, তবে খোঁজ লাগাই। তুই আজ কোর্টে যাচ্ছিস না আমার সাথে যাচ্ছিস? জলদি রেডি হয়ে নে। আরিয়ানের কপালে ভাঁজ পড়ল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।